নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজকে কোনো পার্টিকুলার টপিক না, আজকে একটু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে বা ক্লাব ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। সিম্পল ডিসকাশন করব একটু, এবং সেই বিষয়গুলো নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানতে চাই। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমত যদি এএফসি এশিয়ান কাপ নিয়ে কথা বলি, তো সেখানে এএফসি এশিয়ান কাপে কাল থেকে আজ পর্যন্ত কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং রেজাল্ট এসেছে। একটা হচ্ছে ইরাক, তারা কিন্তু কালকে জাপানকে হারিয়েছে। জাপান যারা টুর্নামেন্ট জেতার জন্য ফেভারিট, তাদেরকে ইরাক 2-1 গোলে হারিয়েছে, যেটা কিন্তু একটা হিউজ রেজাল্ট ইরাকের জন্য। তো ইরাকের যে এই টিমটার সঙ্গে আমরা কিন্তু কিংস কাপে ড্র করেছিলাম, 2-2 ছিল, পেনাল্টিতে গিয়ে হেরে গেছিলাম, সেটা আলাদা কথা। বাট নর্মাল কিন্তু আমরা 90 মিনিটসে ম্যাচটা ড্র রাখতে পেরেছিলাম, এবং ম্যাচটা আমাদের জেতা ম্যাচ ছিল। ইরাকের যে সেকেন্ড পেনাল্টিটা দেওয়া হয়, জঘন্য লেভেলের রেফারিং আমাদের বিরুদ্ধে হয়েছিল, ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না। অ্যাকচুয়ালি ওই ম্যাচটা আমরা 2-1 জিতেছিলাম, এটাই আমরা সান্ত্বনার জন্য ধরে নিতে পারি। তবে সেই ইরাক কিন্তু টুর্নামেন্ট ফেভারিট জাপান, যেই জাপান ওয়ার্ল্ড কাপে আলাদা লেভেলের খেলে এসেছে, সেই জাপানকে কালকে 2-1 হারিয়েছে। ভাবতে পারছো, জাপানকে ইরাকের ওই টিমটা, যে টিমটার এগেনস্টে আমরা খেলেছিলাম, সেই টিমটা 2-1 হারিয়েছে। এটা একটা বিশাল রেজাল্ট হয়েছে। দেন কালকে রাত্রের যে ম্যাচ হয়েছিল, সেখানে ভিয়েতনাম, যারা কিন্তু একটা রাইজিং নেশন এশিয়ান ফুটবলে, দারুণ ফুটবল কিন্তু খেলে, এবং তাদেরকেও কিন্তু এক্সপেক্ট করা হচ্ছিল যে তারা হয়তো সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারে এএফসি এশিয়ান কাপে। তাদেরকে কিন্তু ইন্দোনেশিয়া 1-0 হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। যদিও ভিয়েতনামের ভালো রকম একটা ইনজুরি সমস্যা হয়েছিল টুর্নামেন্টের আগে, সেটাও একটা বড় রিজন। এবং দেন আজকে কিন্তু জর্ডন, তারা সাউথ কোরিয়ার সঙ্গে 2-2 ড্র করেছে। কালকে থেকে আজ পর্যন্ত কিন্তু 3টে এমন রেজাল্ট যেটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল। তো সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার, যে যদি পজিটিভ মেন্টালিটি রাখা যায়, বড় স্টেজে গিয়ে রেজাল্ট আনা সম্ভব। যখন আমরা ইরাকের সঙ্গে লড়াই দিতে পেরেছিলাম, হয়তো যে ফুটবলটা আমরা এশিয়ান কাপে এখনো পর্যন্ত খেলছি, তার থেকে বেটার ফুটবল খেলতে পারতাম, যেটা আমরা খেলতে পারিনি। এটার পেছনে কিন্তু একটা বড় কারণ অবশ্যই আমাদের প্লেয়ারদের হয়তো মেন্টালিটি। এই বড় স্টেজে এসে হয়তো যেই আর কি কনফিডেন্স নিয়ে খেলা দরকার, সেটা হয়তো আমাদের ফুটবলাররা খেলতে পারছে না। ভারতীয় প্লেয়ারদের কিন্তু বাইরের লিগে গিয়ে খেলতে হবে, দরকার হলে সেটা যদি কোনো ইউরোপের 3rd ডিভিশন বা 4th ডিভিশনে গিয়েও খেলে, সেখানেও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স পাওয়া যায়, অনেক হাই ইন্টেন্সিটিতে ফুটবল হয়, যেটা হয়তো আমাদের আইএসএলে হয় না। বাট টাকা সেখানে তারা অনেক কম পাবে, সেই জন্য প্লেয়াররা যেতে চাইছে না। আইএসএল এখন প্রচুর টাকা পাচ্ছে প্লেয়াররা, এটা একটা ভালো ব্যাপার যে একদিকে প্লেয়াররা টাকা পাচ্ছে। তবে বাইরের দেশের হাই স্ট্যান্ডার্ড লিগে গিয়ে যদি প্লেয়াররা খেলে, তারা টাকা কম পেলেও তাদের কিন্তু স্কিল লেভেল অনেকটা বেড়ে যেতে পারে 1-2 বছর যদি সেখান থেকে খেলে আসে, যেটা গুরপ্রীত সিং সান্ধু বা সুনীল ছেত্রীরা করেছিল। এবং গুরপ্রীত অবশ্যই বর্তমান সময়ে স্ট্রাগল করছে, তবে একটা সময় কিন্তু ব্রিলিয়ান্ট খেলতো, তাকে বিট করা মুশকিল হয়ে যেত। সেই কাতারের এগেনস্টে ম্যাচটা মনে পড়ে, যেখানে ইন্ডিয়া কাতারে গিয়ে ড্র করেছিল। তো একটা বড় কারণ কিন্তু এটা যে আমাদের ফুটবলাররা বাইরের লিগে বেশি খেলে না, এবং সেখানে ইরাক বা তোমার ইন্দোনেশিয়া বলো, জর্ডন বলো, তারা কিন্তু তাদের অরিজিনাল ফুটবলাররা যারা ইউরোপে খেলছে, তাদেরকে তাদের ন্যাশনাল টিমে সুযোগ দিচ্ছে, যেটা ইন্ডিয়াতে অ্যালাউড না। এটা করেও কিন্তু তাদের ন্যাশনাল টিমকে কোয়ালিটিটা বাড়াচ্ছে। তো সেখানে দেখা যাক আমাদের নেক্সট ম্যাচ সিরিয়ার সঙ্গে। তো আশা করছি এই ম্যাচটা ইন্ডিয়া ভালো লড়াই করবে। দেখো, মানুষ দেখছিলাম যে ইন্ডিয়া গোলে 2 থেকে 3টে শট মেরেছে, তাতেই খুশি হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল উন্নতি করেছে। তারা হয়তো অনেকে হয়তো 2-3 বছর হয়তো ফুটবল দেখছে, তাতেই খুশি। দেখো ভাই, সত্যি বলতে কি, আমি 2011 এশিয়ান কাপও দেখেছিলাম, এবং অনেক দিন ধরে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচ দেখছি। 10 বছর আগেও এটাতে খুশি হয়ে যেতাম যে ইন্ডিয়া কোনো বড় টিমের এগেনস্টে সেই বড় টিমের গোল লক্ষ্য করে 1টা কি 2টো শট মেরেছে। এবং 10 বছর বাদেও যদি সেই একই জিনিসে খুশি হতে হয়, গোল না করে 3-0 ম্যাচ হারছি আমরা, অপোনেন্ট চাইলে 3টের জায়গায় 6টা গোলও দিতে পারতো, সেখানে অপোনেন্টের গোলকিপার একটা সেভ করেছে, একটা পোস্টে মেরেছি, এই নিয়ে যদি খুশি হয়ে যায়, তাহলে মনে হয় অতিরিক্ত অল্পতে আমরা খুশি হয়ে যাচ্ছি। এবং আগের দিন ম্যাচের পর বললাম যে ইগোর স্টিম্যাকের হয়তো সেরকম বিশেষ কিছু করার নেই, প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি অতটা ভালো নয়। তবে ইন্ডিয়া উজবেকিস্তানের গোল লক্ষ্য করে 2 থেকে 3টে শট মেরেছে বলে কিছু জায়গা থেকে আবার দেখছি ইগোর স্টিম্যাককে নিয়ে এমন নাচানাচি করা হচ্ছে, ইগোর স্টিম্যাক এই করে দিয়েছে, ওই করে দিচ্ছে, সেটাও বড্ড বাড়াবাড়ি লাগছে, পিয়ার মুভমেন্ট লাগছে। উজবেকিস্তানের এগেনস্টে খেলতে যাবার আগে আমাদের মোটামুটি এক্সপেকটেশন এটাই ছিল, উজবেকিস্তান বেটার ফুটবল খেলবে, তারা জিতবে, তারা জিতেওছে, ডমিনেট করে জিতেছে, বল পজিশন দিয়ে কিছু হয় না, ব্যাক পাস স্কোয়ার পাস খেলে। তাহলে সেখানে কোচকে প্রশংসা করার মতো জায়গাটা থাকছে কোথায়? কোচ যদি এমন কিছু করতো যে উজবেকিস্তানকে আমরা ভীষণ বেগ দিয়ে দিয়েছি, ডিফেন্সিভলি স্ট্রং আছি, তাহলে নয় কোচের প্রশংসা করা যেত। সেরকম তো কিছু হয়নি, নর্মাল ম্যাচ যেরকমটা এক্সপেক্টেড ছিল সেরকমটাই হয়েছে, উজবেকিস্তান ডমিনেট করে বেরিয়ে গেছে। তো দেখা যাক সেখানে সিরিয়া ম্যাচটায় আশা তো করবো ভালো কিছু হবে, এবং ম্যাচটা আমরা জিতবো, এই এক্সপেকটেশন সিরিয়া ম্যাচ থেকে রাখছি। তবে যদি সিরিয়া ম্যাচে ইন্ডিয়া ভালো কিছু না করতে পারে, সেক্ষেত্রে ইগোর স্টিম্যাকের জায়গাটা নিয়ে প্রশ্ন উঠবে। বাকি তোমাদের মতামত জানিও।
বাকি আজকে সুপার কাপে জামশেদপুর এফসি শিলং লাজংকে 2-0 হারিয়েছে। আর রাত্রের মাঝে নর্থ ইস্ট অসাধারণ ফুটবল খেলেছে, কেরালা ব্লাস্টার্স এফসিকে 4-1 হারিয়েছে। শুরুতেই পার্থিব গগৈয়ের গোলে এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট, দেন বেমামের গোল করে ফ্রিকিক থেকে 2-0 লিড দেয়। যদিও ডিয়ামেন্টাকুস একটা গোল দিয়ে কিছুটা ব্যবধান কমিয়েছিল, দেন তারপর রিডিম ল্যাংয়ের একটা অসাধারণ গোল এবং জিথিন এমএস লাস্টের দিকে কি খেলছিল ভাই, আলাদাই খেলছিল, ইউরোপিয়ান ফুটবলারের মতো লাগছিল। এবং লাস্টে গোলটা অসাধারণ কিন্তু করলো জিথিন এমএস, ব্রিলিয়ান্ট খেলেছে নর্থ ইস্ট। অসাধারণ একটা জয় কিন্তু আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কেরালার উপর তুলে নিয়েছে 4-1। তো যদিও গ্রুপ থেকে কিন্তু লাস্ট অব্দি জামশেদপুরই পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে। বাদবাকি কিন্তু কালকে ডার্বি, সেখানে ইস্টবেঙ্গল জিতে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে গিয়েছে। জামশেদপুরের সঙ্গে তারা প্রথম সেমিফাইনাল খেলবে। এবং অ্যাকচুয়ালি কালকে ডার্বির রিভিউতে আমি একটা প্লেয়ারের কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা পরে মনে পড়তে খুবই খারাপ লাগলো, যে এই প্লেয়ারটার কথা অবশ্যই মেনশন করা উচিত ছিল, সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। তো কালকে ইস্টবেঙ্গলের ম্যাচ জেতার পেছনে কিন্তু সৌভিকেরও একটা বড় ভূমিকা ছিল। প্রথম দিকের যে 20 মিনিট মোহনবাগান অ্যাটাক করছিল, সেখানে কিন্তু হুগো বুমো খুব অ্যাক্টিভ ছিল। বাট মোহনবাগান গোলটা করার পর থেকে যে ইস্টবেঙ্গল ম্যাচের কন্ট্রোলটা নেয়, সেখানে কিন্তু সৌভিক খুব দায়িত্ব নিয়ে মাঝমাঠে ফুটবল খেলেছে এবং হুগোর যে থ্রেটটা প্রথম দিকে ছিল সেটাকে পুরো নিউট্রালাইজ করেছিল এবং হুগোকে কিন্তু অতটা ডেঞ্জারাস হতে দেয়নি। তো একটা বাঙালি ছেলে, সে হয়তো বাকিদের তুলনায় ডার্বির গুরুত্বটা কি সেটা অনেক বেশি বোঝে এবং সে কিন্তু সেটা মাঠের মধ্যে করে দেখিয়েছে। সৌভিকের জন্য কিন্তু কালকের ম্যাচ অসাধারণ গিয়েছে এবং ইস্টবেঙ্গলের এই টিমের কিন্তু অন্যতম একটা সেরা বর্তমান প্লেয়ার হচ্ছে সৌভিক চক্রবর্তী। মানে দুদিকে দেখো, একদিকে সৌভিক খেলছিল, উল্টো দিকে গ্ল্যান মার্টিন্স খেলছিল। সৌভিক কত দায়িত্ব নিয়ে খেলেছে, আর গ্ল্যান মার্টিন্সের খেলা দেখো। প্রথমভাবে শেষ থেকে মনে হচ্ছিল যে গ্ল্যান মার্টিন্স হয়তো রেড কার্ড দেখে ফেলবে, মানে হলুদ কার্ডটা দেখার পর থেকে কিছু এমন চেষ্টা করছিল। এবং দেন যে ফাউলটা করেছিল ওটাতে রেফারি যে তাকে সেকেন্ড ইয়েলো দেয়নি, মানে এটা রেফারি দয়া করে দেয়নি বলতে হয়। মানে ওটা এমন ফাউল ছিল যেটা অবভিয়াসলি সেকেন্ড ইয়েলো হতে পারতো, সেকেন্ড ইয়েলো দেখানোর মতো ফাউল ছিল। তো সেখানে মানে হলুদ কার্ড দিয়ে থাকার পরও তাকে কোচ চেঞ্জ করে নেবে, কামিংস দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে হয়তো গ্ল্যান মার্টিন্সের জায়গাতেই আসবে, আমার তো পার্সোনালি মনে হচ্ছিল সেই সময়। তো সেখানে দাঁড়িয়েও গ্ল্যান মার্টিন্স ওরকম একটা মূর্খের মতো ফাউল করছে, যেখান থেকে রেড কার্ড দেখা উচিত ছিল। তো সেটা দায়িত্ব জ্ঞানহীনতা বলবো না তো কি বলবো। তো মোহনবাগানের কিন্তু এই পজিশনটা কিছুটা ভোগাচ্ছে এবং আই থিঙ্ক অ্যান্টোনিও লোপেজ হাবাস হয়তো এই পজিশনে নতুন রিক্রুটমেন্ট আনতে পারে। যদিও দেখো সত্যি বলতে কি কোনো খবরও নেই এখনো পর্যন্ত যে নতুন কোনো প্লেয়ার আসছে কি আসছে না। অনেকদিন আগেই খবরটা ছিল যে 2টো প্লেয়ারের প্রোফাইল হাবাস কিন্তু ম্যানেজমেন্টকে দিয়েছিল। এবার তারপর থেকে ওই বিষয়ে আর কোনো আপডেট আমার কাছে আসেনি। তবে একটা জিনিস ঠিক, যে বিদেশি প্লেয়ারদের কোয়ালিটিতে কিন্তু আর কি মোহনবাগানের এই টিমটা পিছিয়ে পড়ছে। দেখো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একজনের থেকে একজনের তো বিশাল কিছু ডিফারেন্স নেই। সেখানে ধরো কালকে কিয়ান নাসিরি যে ফুটবলটা খেলেছে, সেখানে যদি মানভীর থাকতো, মানভীর ওই ফুটবলটা খেলতো তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, হয়তো মানভীর তার থেকে খারাপ ফুটবল খেলতো। এবার হ্যাঁ, কিছু ভারতীয় প্লেয়ার আছে যারা হয়তো অন্যদের তুলনায় বেশ কিছুটা এগিয়ে আছে, যেমন আনোয়ার আলী বা শাহাল আব্দুল সমাদ। যদিও তারা কিন্তু কালকের ম্যাচে এমনিতেও খেলতে পারতো না, কারণ দুজনে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেনি। বাকি বিশাল কায়েত অবশ্যই বর্তমান ফর্মে, বা সুভাশিস বসু যদি খেলতো, যে ভুলগুলো হয়তো ওখান থেকে রবি রানা বা আরসানোয়ার করেছে সেইগুলো হয়তো না হবার চান্সটাই বেশি থাকতো। তবে তারপরও ইস্টবেঙ্গল কিন্তু বর্তমানে বিদেশিদের কোয়ালিটিতে মোহনবাগানের থেকে এগিয়ে আছে। ক্লেটন সিলভাকে দেখো, সে একাই কিন্তু সাদিকু কামিংসের থেকে অনেক বেটার ফুটবল খেলছে, অনেক গুণে এগিয়ে আছে বর্তমান ফর্মে। নাম দেখে আমি কি করব, নাম দেখে প্রথম দিকে হাইপ নয় ক্রিয়েট করা যায়, বাট যদি পারফরমেন্স না আসে সেক্ষেত্রে বড় নাম দিয়ে কি হবে। তো সেই জায়গায় ক্লেটনকে দেখো বা হিজাজিকে দেখো, সেও কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল বা হেক্টর ইউস্টের থেকে অনেক বেটার ফুটবল ওই জায়গায় খেলছে। মানে হিজাজি যখন ইন্ডিয়াতে এসেছিল এই লেভেলের এক্সপেকটেশন হয়তো তার থেকে ছিল না, তবে তার মধ্যে অবশ্যই হয়তো কার্লেস কিছু দেখেছিল, যেই কারণে তাকে সাইন করানোর জন্য তার দেশে পর্যন্ত চলে গিয়েছিল। এবং পারফরমেন্স দেখো, সেই জায়গায় কিন্তু বিদেশিদের কোয়ালিটি মোহনবাগানের এখনো সেই লেভেলের নেই যে একটা বিদেশি একা একটা ম্যাচের রং চেঞ্জ করে দিতে পারে, যেটা 2020-21 সময় রয় কৃষ্ণা একা করতে পারত, বা লাস্ট ইয়ার দিমিত্রি পেত্রাতোস অনেকটা একার হাতে সেই কাজটা করেছে। বা ধরো এখন এফসি গোয়াতে যদি তুমি দেখো, সেখানে নোয়া সাদোয়ের মতো একটা প্লেয়ার আছে, মুম্বাইতে গ্রেগ স্টুয়ার্টের মতো ছিল, বা ইস্টবেঙ্গলে ক্লেইটন সেই কাজটা করছে। সেই কাজটা করার মতো মোহনবাগানে কিন্তু ফুটবলার নেই। দিমিত্রি পেত্রাতোস অবশ্যই করছে, বাট তারও ফর্মটা লাস্ট ইয়ারের থেকে কিছুটা হালকা খারাপ গেছে। হুগো বুমো নিজের সেরা ছন্দে নেই, বাকি কামিং সাদিকও তো বলার মতো কিছু করছেই না। হ্যামিলও অত্যন্ত মাঝে মধ্যে সাধারণ ফুটবল খেলছে, ইউজ থেকে তাও কালকের ম্যাচে কিছুটা বেটার লেগেছিল। তো বিদেশিদের জায়গাটা মোহনবাগানকে কিন্তু টোটালি ডোবাচ্ছে। ইন্ডিয়ান প্লেয়ারদের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, তবে বিদেশি প্লেয়াররা হচ্ছে এমন প্লেয়ার যারা কিন্তু একা একটা ম্যাচের রং পাল্টে দিতে পারে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে।
সেই জিনিসটা মোহনবাগানের এই টিমে নেই। এবং হাবাস যদি একাধিক বিদেশি পরিবর্তন করে তাহলে হয়তো যদি হাবাস সেই লেভেলের কোয়ালিটি বিদেশি নিয়ে আসতে পারে সেই জিনিসটা পাওয়া যেতে পারে, নয়তো কিন্তু মোহনবাগানকে বাকি মরশুমটা হয়তো ভারতীয় প্লেয়ারদের উপরই ভরসা করে কাটাতে হবে। সেখানে শাহাল আব্দুল সমাদ বা কিয়ান নাসিরি বা লিস্টন এই প্লেয়ারগুলোর উপরই ভরসা করতে হবে, আনোয়ার ফিরলে আনোয়ার, কারণ বিদেশিরা সেই ভরসা দিতে পারছে না। অর্ধেকের বেশি মরশুম শেষ হয়ে গিয়েছে, প্রায় শেষ হতে চললো মানে সিজন, এখানে আর কবে পারফর্ম করবে, আর কত টাইম চাই? তো দেখা যাক। সেখানে কামিংস বা সাদিকু দেখো দুজনেই কিন্তু সেরকম বলার মতো কিছু খেলেনি। যদি দুজনের মধ্যে একজনকেও অ্যাটলিস্ট চেঞ্জ করে একটা ভালো কোয়ালিটির সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগান নিয়ে আসতে পারে, সেখানে কিন্তু মোহনবাগানের পক্ষে হয়তো বাকি মরশুমে ভালো কিছু করা সম্ভব, কারণ ওই জায়গাটায় প্লেয়ার লাগবে। মিডফিল্ডে যদি একটা ভালো কোয়ালিটির সিডিএম নিয়ে আসে, তার সঙ্গে অনুরোধ থাপা, সাহাল, ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েও তুমি কাজ চালিয়ে দিতে পারবে, কোয়ালিটি মিডফিল্ড বানাতে পারবে। আর এই কামিং সাদিকুর থেকে কিয়ানকে নম্বর 9 রোলে ইউজ করলে হয়তো সে গোল করবে, ওই জায়গায় ভালো খেলবে এবং সেই জায়গায় এক্সপিরিয়েন্স পাবে, যেখান থেকে হয়তো আমরা ভবিষ্যতে ভারতের ন্যাশনাল টিমের জন্য একটা ভালো স্ট্রাইকার পেতে পারি। তো দেখা যাক সেটা মোহনবাগানের বিদেশি ডিপার্টমেন্টে কোনো চেঞ্জ হয় কিনা। বাকি কিন্তু হয়তো মোহনবাগান এর পরের যে ম্যাচটা খেলবে সেটাও কিন্তু ডার্বি হতে পারে। তার কারণ হচ্ছে আইএসএল এর এবার ফিক্সচার তো এখনো আসেনি, বাট মোহনবাগান কিন্তু আইএসএল এর যদি গ্রুপ স্টেজ দেখো সেখানে বাকি সব টিমের সঙ্গে একবার করে খেলে ফেলেছে, ইস্ট বেঙ্গলের সঙ্গেই খেলেনি, ম্যাচটা পোস্টপোন্ড হয়ে গিয়েছিল লক্ষ্মী পুজোর সময়। তো সেক্ষেত্রে হতে পারে আইএসএল যে নতুন ফিক্সচার বেরোবে সেখানে হয়তো মোহনবাগানের একদম প্রথম ম্যাচটা বা দ্বিতীয় ম্যাচটা কিন্তু কলকাতা ডার্বি হতে পারে। বাকি তোমাদের মতামত এই বিষয়ে জানিও, তোমাদের কি মনে হয় মোহনবাগানের কোন বিদেশি চেঞ্জ করা উচিত, কামিং সাদিকু নাকি অন্য কেউ, নাকি একসাথে কামিং সাদিকু হ্যামিল তিনজনকেই বাদ দিয়ে সেখানে নতুন বিদেশি আনা উচিত? যেটা অবশ্যই হওয়ার চান্সটা কম, চেঞ্জ হলে হয়তো একটা বিদেশি হতে পারে ম্যাচ সিজনে। বাট তোমাদের মতামত তাও জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।